আজকে জানি আমি ঢাকার অবস্থা খুবই খারাপ, তারপরে ইয়ের অবস্থা খারাপ, খুবই খারাপ, বুঝছিস? মানে আমি সবকিছুই বুঝতেছি, খুবই অবস্থা খারাপ। বৃষ্টির শব্দ মনে হয় শুনতে পাচ্ছিস তোরা, না? আচ্ছা, চলে আসি আমরা। আজকে দেখবো এই ইয়ে করতে সমস্যা হয়েছিল কোনো, করতে সমস্যা হয়েছিল কোনো? দেখ, সবকিছু আমি করাই দিচ্ছি। আমরা এর আগের দিন ইলেকট্রন সম্পর্কে জানছিলাম, আজকে আমরা আরেকটি মৌলিক কণিকা, সেটা আমরা প্রোটন সম্পর্কে জানবো। তো একটু বোঝার চেষ্টা করবি যে আমরা ইলেকট্রন সম্পর্কে জানছিলাম, আজকে আমরা প্রোটন সম্পর্কে জানবো। এই প্রোটনটাও হচ্ছে একটি স্থায়ী মূল কণিকা, একটি স্থায়ী মূল কণিকা, একটি স্থায়ী মূল কণিকা। আচ্ছা, ঠিক আছে, একটা স্থায়ী মূল কণিকা। এখন চলে আসি এই স্থায়ী মূল কণিকাটা, এইটা আবিষ্কার করছিল কিভাবে বা এটা আবিষ্কার হয়েছে কিভাবে, এটা আমাদের ফার্স্টে দেখতে হবে। ঠিক আছে, এই দেখা যায় না? দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না? দেখা তো যাওয়ার কথা। আচ্ছা, ঠিক আছে, দেখা যায়। আচ্ছা, এখন চলে আসি, ঠান্ডা মাথায় দেখবি এই যে স্থায়ী মূল কণিকাটা, এইটা সর্বপ্রথম এটা আবিষ্কার হয়েছিল হচ্ছে ক্যানাল রশ্মির পরীক্ষার মাধ্যমে। ভাইয়া, ক্যানাল রশ্মির পরীক্ষার মাধ্যমে, ভালো করে বুঝবি। ক্যানাল রশ্মির, আর 3 জন পরীক্ষা দিছিস কেন? পরীক্ষার মাধ্যমে। এখন বলতে পারিস ভাইয়া ক্যানাল রশ্মিটা কি জিনিস? ভাইয়া ক্যানাল রশ্মিটা কি জিনিস? ভাইয়া ক্যানাল রশ্মিটা হচ্ছে ছিদ্রযুক্ত ক্যাথোড রশ্মি। আমি কি বললাম? ছিদ্রযুক্ত ক্যাথোড রশ্মি। এবং এই ক্যানাল রশ্মিটা অনেক সময়, ভালো করে বুঝবা, এই ক্যানাল রশ্মিটা অনেক সময় তোমার এখানে অ্যানোড রশ্মি বলেও পরিচিত। এটাকে কি বলা হয়? অ্যানোড রশ্মি। অ্যানোড রশ্মি দিয়েও পরিচিত। আমি আবারও বলি, অ্যানোড রশ্মি দিয়েও পরিচিত, অ্যানোড রশ্মি নামে পরিচিত। এখন চলে আসি ভাইয়া, এই ক্যানাল রশ্মিটা কিভাবে পরীক্ষা হয়, চলেন পরীক্ষাটা দেখে আসি আমরা। আমরা খুবই ঠান্ডা ঠান্ডা মাথায় এবং পরীক্ষাটা দেখে আসবো। যে ভাইয়া পরীক্ষাটা দেখান, পরীক্ষাটা কিভাবে কি হচ্ছে দেখেন। আহ ক্যানাল রশ্মির যে এক্সপেরিমেন্টটা ছিল, এটা হচ্ছে এই এক্সপেরিমেন্ট, আপনারা একটু ঠান্ডা মাথায় দেখবেন। আমি আবারও বলছি, এটা ছিদ্রযুক্ত ক্যাথোড রশ্মি। আমার নেটের অবস্থা আছে, হ্যাঁ, নেটের অবস্থা খুবই খারাপ, দেখেন ঘুরতেছে। অবস্থা আমার খুবই খারাপ। ঠিক আছে, একটু দাঁড়ান, আপনাদের সবকিছুই করা হচ্ছে। দেখেন, ক্যানাল রশির পরীক্ষা এখনো আসে না, হ্যাঁ। তো আমি যেটা জিনিসটা দেখাবো আপনাদের, যে ক্যানাল রেটা কি জিনিস। এই যে ক্যানাল রে আসছে, দেখেন আপনার এটা একটু বুঝবেন ভালো মতো। দেখেন, এটা হচ্ছে একটা রশ্মি। এর আগে আমি আপনাদের দেখাইছিলাম যে এই জিনিসগুলো কিভাবে হয়। আমি বারবারই বলি যে আপনারা যারা ক্লাস মিস দিবেন, এরা মনে করেন বিশাল লস খাবে। ক্লাস মিস দিবেন যারা, তারা বিশাল বড় লস খাবেন। এখন দেখেন, ক্লাস মিস দেওয়া যাবে না। এইখানে একটা পার্ট আছে, এই যে এই জায়গায় একটা পার্ট আছে, আমি একটু দেখানোর চেষ্টা করি। এই জায়গাটাতে আমার কাটছো দেখবেন, এই জায়গায় একটা পার্ট আছে, এই জায়গাটাতে পার্ট আছে।
এই পার্টটাকে আমি এই যে ক্যাথোড রশ্মিটা যখন যাবে, আমি আবারও দেখাই, এখানে ক্যাথোড রশ্মিটা যখন যাবে, ক্যাথোড রশ্মিটা যখন যাবে, দেখবেন যে এই যে ক্যাথোড রশ্মিটা যাচ্ছে, খুবই ভালো। দেখেন এটা কিন্তু ওই একই ডিসচার্জ টিউব বা তড়িৎ ক্ষরণ নল, এটা কিন্তু ওই একই ডিসচার্জ টিউব। এই জায়গা থেকে অ্যানোড থেকে একটা যাবে, ক্যাথোড থেকে যাবে না, এখানে অ্যানোড থেকে এক ধরনের রশ্মি যাবে। এটাকে হচ্ছে দেখবেন যে ফ্লুরোসেন্স, এখানে এখানে একটা আপনার ছিদ্রযুক্ত, এই যে এখানে এই যে এখান থেকে যে রশ্মিটা যাবে সেটা হচ্ছে ছিদ্রযুক্ত ক্যাথোড রশ্মি। আমি আবারও বলি, ক্যানাল রশ্মিটা হচ্ছে কি বলেন দেখি, ছিদ্রযুক্ত ক্যাথোড রশ্মি। আপনারা ক্লাস না করলে খুবই লস খাবেন। আমি আবারও বলি, দেখেন এখান থেকে যখন যাবে, এখান থেকে আপনি এই যে চার্জ দিচ্ছেন, এখানে 1 অ্যাটমসফিয়ার প্রেসার দিচ্ছেন, এই যে ক্যাথোড রে যাচ্ছে, ক্যাথোড রেটা এই যে এই জায়গাটা ছিদ্র হয়ে যাচ্ছে, ক্যাথোড রেটা এই জায়গায় ছিদ্র হয়ে যাচ্ছে, ছিদ্র হয়ে যায়, দেখেন এই জায়গায় ফ্লোরোসেন্স বা অনুপ্রভা প্রতিপ্রভা সৃষ্টি করতেছে। এটাকে বলা হয় ক্যানাল রে বা ক্যানাল রশ্মি। ক্যানাল রশ্মিটা কি, ছিদ্রযুক্ত ক্যাথোড রশ্মি। এই ক্যানাল রেটা কি, ছিদ্রযুক্ত ক্যাথোড রশ্মি। আমি আবারও চলে আসি, ক্যানাল রেটা ছিদ্রযুক্ত ক্যাথোড রশ্মি। আমি আপনাদেরকে খুবই বোঝানোর চেষ্টা করতেছি, আমি বুঝায় বুঝায় পড়ানোর চেষ্টা করতেছি। ক্যানাল রেটা হচ্ছে ছিদ্রযুক্ত ক্যাথোড রশ্মি। আমার কথা বুঝতে পারছেন? ছিদ্রযুক্ত ক্যাথোড রশ্মি, এই কথা বোঝা গেছে? আমার কথা বোঝা গেছে? এখন দেখেন এই যে ক্যানাল রশ্মিটা, এটা সর্বপ্রথম আবিষ্কার করলো কে? বিজ্ঞানী গোল্ডস্টাইন। এটা আবিষ্কার করছে বিজ্ঞানী কি? গোল্ডস্টাইন। গোল্ডস্টাইন। এবং এই গোল্ডস্টাইন এটা করছে 1886 সালে। 1886 সালে এই গোল্ডস্টাইন এটা আবিষ্কার করছে, ভালো করে বুঝবেন। 1886 সালে। এবং এই যে ক্যাথোড রশ্মি, এটা পরে দেখা যায় 1907 সালে, 1907 সালে 1907 সালে এটার নাম দেন তোমার জে জে থমসন পজিটিভ রশ্মি। জে জে থমসন, এটার নাম দেন হচ্ছে পজিটিভ রশ্মি। কে নামকরণ করলো? এই সবাই কমেন্ট করতে হবে, কে নামকরণ করলো, কিভাবে কি করলো, সবকিছু বুঝতে হবে। কে করলো বলো দেখি? এটা করছে হচ্ছে বিজ্ঞানী, নামকরণটা করছিল যে পজিটিভ রশ্মি 1907 সালে। এটা নামকরণ করছিল হচ্ছে তোমার পজিটিভ রশ্মি। পরবর্তীতে আমি আবারও বলি, পরবর্তীতে তোমার 1911 সালের দিকে এইটা যে প্রোটন, জে জে থমসন, ভালো করে বুঝবা, 1911 সালের দিকে বিজ্ঞানী রাদারফোর্ড ইলেকট্রনের ন্যায় প্রোটন গুলোকে সাধারণ কণা বলে। এই 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড, বাবা রাদারফোর্ড করলো কি, বাবা রাদারফোর্ড করলো কি, রাদারফোর্ড করলো হচ্ছে, বললো যে এই যে প্রোটনটা, এই প্রোটনটাও একটা ইলেকট্রনের মতো একটা কি বলো দেখি সাধারণ কণা। এই প্রোটনটাও ইলেকট্রনের মতো একটা সাধারণ কণা, ঠিক আছে? এবং এই তথ্য থেকে সে প্রমাণ করেন যে হাইড্রোজেন পরমাণুর কক্ষপথে একটি ইলেকট্রনকে অপসারণ করলে, এই রাদারফোর্ড তখন কি প্রমাণ করলো? প্রমাণ করলো হাইড্রোজেন পরমাণু থেকে একটা ইলেকট্রন অপসারণ করলে হাইড্রোজেন পরমাণু থেকে একটা ইলেকট্রন অপসারণ করলে যে ধনাত্মক কণা অবশিষ্ট থাকে, যে ধনাত্মক কণা অবশিষ্ট থাকে তাকেই সে প্রোটন বলল। এবং সেটাকে এইচ প্লাস দ্বারা লেখা হলো, কারণ এইচ প্লাস মানে কি, একটা হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রন সরাই দিছি। মার্জিয়া রহমান, তুমি ক্লাস করো না? আরিফা খান, তুমি নতুন ভর্তি হয়েছো কিনা আমি জানি না, তুমিও ক্লাস করো নাই। তারপরে দুই আন্টি আমার ক্লাস করতেছে, একটা হচ্ছে সুহা, আরেকটা মনে হয় সোহা, আরেকটা হচ্ছে
কি যেন নাম, আরেকটা নাম কি রে, ঠিক আছে, কায়রা ইসলাম এখন আসলো। একটা ছেলে আছে, সে অনেক নেতা, সে ক্লাস করে না, সে শুধুমাত্র ভর্তি হইতেই আসছে বোধহয়, সে ক্লাস করে না, কি যেন নাম তার, আমি ভুলে গেছি। তোমার যদি এতই কিছু তুমি জানো তাহলে ভর্তি হচ্ছো কেন? মিটিং তো তোমার জন্য বসে নাই, তোমাকে প্রত্যেকটা জিনিস আমরা শেখাবো। তাহলে তাহলে যদি বলে হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রন তুমি সরাই দাও, তাহলেই সেটা কি হবে বলো দেখি? এটাই হচ্ছে প্রোটন। একটা ইলেকট্রন সরাই দিলা, সেটাই কি প্রোটন। ওকে, আচ্ছা চলে আসি। এখন চলে আসি এই যে প্রোটন বা অ্যানোড রশ্মি। আমি একটা আগে ক্যাথোড রশ্মি বলছিলাম, এটাকে আমি অ্যানোড রশ্মিও বলছি, এখানে আমি বলছি অ্যানোড রশ্মি। এই যে ছিদ্রযুক্ত ক্যাথোড রশ্মি, এটাকে আমি বলছি কি অ্যানোড রশ্মি। তাহলে এই অ্যানোড রশ্মি কিছু কিছু বৈশিষ্ট্য চলে আসে, চলে আসেন অ্যানোড রশ্মির বৈশিষ্ট্য। অ্যানোড রশ্মি যদি পজিটিভ হয়, তাহলে আমি আবারও বলি, অ্যানোড রশ্মি যদি পজিটিভ হয় তাহলে এটা নেগেটিভ চার্জযুক্ত কোনো বস্তু কণাকে আকর্ষণ করবে, ঠিক আছে। এটাও তেমনি, এটাও কিন্তু সরল রেখায় ধাবিত হয়। আজকে যদি আমি দেখছি যে ক্লাসে নোট শেয়ার হয় নাই অথবা স্ক্রিনশট নিয়েও যদি তুমি শেয়ার করো, তাও কোনো আপত্তি নেই। বাট আমি যদি দেখি যে আজকে কোনো কিছু একটা রিভিউ যায় নাই, তাহলে তোমাদের খবর আছে। যদি রিভিউ না যায়, খবর আছে। সরল রেখায় ধাবিত হয়। তারপরে দেখা যায় যে এইটার গতিবেগটা, এই অ্যানোড রশ্মির গতিবেগ, বলো দেখি, অ্যানোড রশ্মির গতিবেগ ক্যাথোড রশ্মি অপেক্ষা কম। ক্যাথোড রশ্মি অপেক্ষা কম। কেন কম? ওই যে ছিদ্রযুক্ত, ওখানে একটা বাধা প্রদান করা ছিল, ক্যাথোড রশ্মি অপেক্ষা কম। এরপরে চলে আসি, এইগুলা কিন্তু তোমাকে পড়তে হবে, হ্যাঁ। অ্যানোড রশ্মি কণা ধর্ম তথা ভরবেগ বর্তমান। অ্যানোড রশ্মির কণা ধর্ম বা ভরবেগ বর্তমান। বর্তমান থাকে, ঠিক আছে। অ্যানোড রশ্মির কণা ধর্ম অথবা ভরবেগ কি থাকে বলো দেখি? বর্তমান থাকবে। এরপরে চলে আসি, তড়িৎ বা চৌম্বক ক্ষেত্র অভিমুখ থেকে প্রমাণিত হয় যে অ্যানোড রশ্মি ধনাত্মক চার্জের সমষ্টি। যদি তুমি তড়িৎ ক্ষেত্র দাও, তড়িৎ ক্ষেত্র যদি আমি অ্যানোড রশ্মির ক্ষেত্রে প্রয়োগ করি, তখন দেখা যায় সে ঋণাত্মক চার্জের দিকে ধাবিত হচ্ছে, ঋণাত্মক চার্জের দিকে ধাবিত হচ্ছে। যদি ঋণাত্মক চার্জের দিকে ধাবিত হয়ে যায়, তাহলে বুঝতেই পারতেছো, যদি ঋণাত্মক চার্জের দিকে ধাবিত হয়, তাহলে তুমি এই জায়গায় বুঝতেই পারতেছো অ্যানোড রশ্মি কি ধনাত্মক চার্জের চার্জ। অ্যানোড রশ্মি ধনাত্মক চার্জের চার্জ। তুমি যতই প্রিমিয়াম কোর্স কিনো না কেন, বাংলাদেশের অনেক প্রিমিয়াম কোর্স এখন নাকি নামেছে, তোমাকে যদি এইভাবে তুমি না পড়ো, তাহলে তুমি শেষ। বলেই রাখলাম, এবার এইচএসসি কোশ্চিন দেখছো, একদম বাংলা বাস দিয়ে দিছে, একদম বাংলা বাস দিয়ে দিছে, ঠিক আছে। এখন দেখা যায় যে তড়িৎ ক্ষেত্রে বিক্ষেপণের পরিমাণ থেকে জানা যায়, এই যে তড়িৎ ক্ষেত্রে সে ধাবিত হয়েছে, তার মানে এটা বিক্ষেপণ হয়েছে। ধাবিত হয়েছে তার মানে কি হয়েছে? বিক্ষেপণ হয়েছে। তড়িৎ ক্ষেত্রের এই বিক্ষেপণটা থেকে জানা যাচ্ছে যে, এই বিক্ষেপণ থেকে জানা যায়, বিক্ষেপণের পরিমাণ থেকে জানা যায়, পরিমাণ থেকে জানা যাবে যে কি জানা যায় ভাইয়া বলো দেখি? এই পরিমাণ থেকে জানা যায় যে এই যে তোমার অ্যানোড রশ্মি গঠনকারী কণার ভর, অ্যানোড রশ্মি গঠনকারী কণার ভর, সেটা অ্যানোড রশ্মি গঠনকারী কণার ভর ক্যাথোড থেকে কম।
এইটা এর বিক্ষেপণের পরিমাণ থেকে জানা গেছে, দেখা গেছে যে সরি ক্যাথোড থেকে বেশি, আমি কম লিখছি কেন, ক্যাথোড থেকে বেশি। তার মানে অ্যানোড রশ্মিটা যে যে উপাদান নিয়ে গঠিত হয়েছে তার ভরটা ক্যাথোড রশ্মি যে যে কণা নিয়ে গঠিত হয়েছে তার থেকে কি হবে, বেশি হবে। ক্লিয়ার বাবুরা? ক্লিয়ার হয়েছে আপনাদের? আচ্ছা, এইটা ক্লিয়ার হয়েছে? এই গাধার দলগুলা বলো বলো ক্লিয়ার, তাড়াতাড়ি সবাই বলো ক্লিয়ার কিনা। আজকে অনেকগুলো পড়াইতে হবে, এমনি কয়েকটা ক্লাস মিস হয়ে গেছে। জি ঠিক আছে, ওকে ডান। আচ্ছা চলে আসি এইখানে যে দেখা যায় যে তোমার ই বাই এম যে রেশিওটা, এই ই বাই এম রেশিওটা কিছুটা পরিমাণ কম হয়। কায়রা ইসলাম, গুড, ভেরি গুড। এই ই বাই এম রেশিওটা তোমার কিছুটা কম হয়, ঠিক আছে। এই ই বাই এম রেশিওটা হচ্ছে একটু কম হবে কার থেকে? ক্যাথোড রশ্মি থেকে। ই বাই এম রেশিওটা কার থেকে কম হবে বলো দেখি? ক্যাথোড রশ্মি থেকে কি হবে, কম হবে। ক্লিয়ার? ক্যাথোড রশ্মি থেকে কম হবে, ঠান্ডা কথায়। চলে আসি, এর আগে আমরা পড়ছিলাম ই বাই এম রেশিওটা, যে ক্যাথোড রশ্মি আর চার্জ আর ক্যাথোড রশ্মির হচ্ছে তোমার ভর। তো এইটা আমরা এখানেও ওই ক্যানাল রশ্মি চার্জ ক্যানাল রশ্মির ভর যেহেতু ছিদ্রযুক্ত ক্যাথোড রশ্মি কিছুটা কম হবে, ঠিক আছে। এরপরে চলে আসি, আমরা যে এই যে প্রোটনটা আবিষ্কার করছো বা প্রোটনটা যে তুমি আবিষ্কার করছো, তাহলে প্রোটনটা মেইনলি যে আবিষ্কারটা করছে, প্রোটনের কিন্তু এই যে ধনাত্মক চার্জ মেইনলি আবিষ্কার করতে কিন্তু হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড। 1911 সালে এটা বিজ্ঞানী রাদারফোর্ড উনি প্রমাণ করে দিচ্ছেন যে এই ঘটনা। তো খুবই ভালো কথা। এখন আসি প্রোটনের ভর নির্ণয় এবং চার্জ নির্ণয়। তো আমি এর আগেই বলছিলাম যে একটা প্রোটন তৈরি যখন হয়, একটা প্রোটন যখন তৈরি হয়, এটা দেখা যায় যে দুইটা আপ কোয়ার্ক প্লাস একটা ডাউন কোয়ার্ক নিয়ে গঠিত হয়, একটা ডাউন কোয়ার্ক নিয়ে গঠিত হয়। এইটুকু মনে আছে সবার? এইটুকু মনে আছে সবার? দুইটা আপ কোয়ার্ক এবং একটা ডাউন কোয়ার্ক নিয়ে যে গঠিত হয়, এটা মনে আছে সবার? দুইটা মনে আছে সবার? আচ্ছা, যদি এইটা মনে হয় তাহলে দেখো, আচ্ছা তাহলে আপ কোয়ার্কের চার্জ কত ছিল? আপ কোয়ার্কের চার্জ কত ছিল? আপ কোয়ার্কের চার্জ কত ছিল? তাড়াতাড়ি বলতে হবে, আপ কোয়ার্কের চার্জ কত ছিল? আপ কোয়ার্কের চার্জ কত ছিল? তাড়াতাড়ি বলেন, আমার সময় নেই তো, তাড়াতাড়ি বলতে হবে। আপ কোয়ার্কের চার্জ কত ছিল? দুইটা আপ কোয়ার্ক আর একটা ডাউন কোয়ার্ক ছিল। 2/3, গুড, 2/3। দুইটা আপ কোয়ার্ক মানে 2/3, একটা ডাউন কোয়ার্ক মানে মাইনাস কত? এটা মাইনাস দিয়ে দেন একবারে, মাইনাস দিয়ে দেন একবারে 1/3, -1/3। তাহলে টোটাল আমার আসবে কত? 3, 4 মাইনাস অফ 1 ইকুয়াল টু হচ্ছে +1। তার মানে এটা চার্জ হচ্ছে আমার +1, এবং চার্জটা যে ধনাত্মক সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে ক্যানাল রশ্মির পরীক্ষার মাধ্যমে। এই চার্জটা কি ধনাত্মক সেটা ক্যানাল রশ্মির পরীক্ষার মাধ্যমে আমার কি হয়েছে, প্রমাণ হয়েছে। তাহলে আমার চার্জ। এরপরে চলে আসি ভর নির্ণয় করব। ভর নির্ণয় করব, দেখেন ভরটা কিভাবে নির্ণয় করব আমরা একটু দেখার চেষ্টা করেন। এর ভরটা হাইড্রোজেনের ভরের সমান। এর ভরটা কি বলেন দেখি? একটা হাইড্রোজেন এর ভরের সমান। আচ্ছা একটু দাঁড়ান, আমি একটু দাঁড়ান, হ্যাঁ জরুরি কল আসছে, একটু দাঁড়ান।
আচ্ছা আই এম সরি, একটা জরুরি কল আসছিল। আচ্ছা দেখেন, এটা যখন আমি ভর নির্ণয় করতে যাবেন, এটার ভর হচ্ছে দেখা যায় হাইড্রোজেনের ভরের সমান। হাইড্রোজেনের ভরের সমান। হাইড্রোজেনের ভরের সমান। ঠিক আছে, এটা আপনার হাইড্রোজেনের ভরের সমান এবং এটা দেখা যায় যে এটার ভর হচ্ছে 1.6725 ইন্টু 10⁻⁻27 কেজি। এবং আপনি যখন এটা করবেন, এটা কিন্তু মেইনলি এটাও সেম ভাবেই আসছিল ই বাই এম। ঠিক আছে, ঠিক আছে, এম বাই ই বাই এম রেশিও দিয়ে আসছিল, যেটা আমরা ইলেকট্রন যেভাবে আপনার আবিষ্কার করছিলাম, ইলেকট্রনের যে ভরটা আমরা বের করছিলাম, ঠিক সেভাবেই এইটার ভরটা আমরা বের করছিলাম। যে এইভাবে যদি বের করি, যেহেতু এটা ধনাত্মক চার্জ, তাহলে এটা হচ্ছে পজিট্রন ই বাই এম। এই রেশিওটা দিয়েই কিন্তু আমরা এইখান থেকে এই ভরটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, এখান থেকেই আমরা এই ভরটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ডান। এর পরের দিকে চলে আসি এই ই বাই এম রেশিও দিয়ে। ঠিক আছে, এখন চলে আসি, এইটা যদি এএমইউ তে আনেন যে ভাইয়া এএমইউ এককে কত, এমইউ এককে হচ্ছে 1.0072 এএমইউ। এএমইউ মানে আমি কি বলছিলাম বলেন দেখি, এএমইউ মানে কি বলছিলাম? অ্যাটমিক মাস ইউনিট। আমি আবারও বলছি, এএমইউ মানে হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। অ্যাটমিক মাস ইউনিট, এগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে, আমি আবারও বলতেছি পরীক্ষায় বারবার আসে অ্যাটমিক মাস ইউনিট। এখন চলে আসি আমরা, এখন একটি প্রোটনের ভর আমি দেখলাম, একটি প্রোটনের ভর আমি দেখলাম, প্রোটনের ভর আমি দেখলাম এটা 1.6725 ইন্টু 10⁻⁻27 কেজি। এটা আমি একটি প্রোটনের ভর দেখলাম। ইন দা মেইন টাইম যদি আমি 1 মোল প্রোটনের ভর দেখি, আমি যদি এখানে বলি যে 1 মোল প্রোটনের ভর কত, কিভাবে হবে বলো দেখি? তাহলে দেখো, একটি প্রোটনের ভর, তাহলে একটা যে কোনো প্রোটনের মধ্যে টোটাল প্রোটন কয়টা থাকতেছে? আচ্ছা, তোমাদের মনে হয় পরশুদিন থেকে জুমে ক্লাস নিব, হ্যাঁ, জুম লাইভে ক্লাস নিব, তাহলে কথা বলতে পারবা। তাহলে 1 মোল প্রোটন ইকুয়াল টু 6.023 ইন্টু 10⁻23 টি প্রোটন না? প্রোটন কিনা ভালো করে বুঝো। 1 মোল প্রোটন ইকুয়াল টু 6.023 ইন্টু 10⁻23 প্রোটন কিনা সেটা বলো। তাড়াতাড়ি বলতে হবে, একটু ফাস্ট বলতে হবে। আচ্ছা, যদি তাহলে একটা প্রোটনের ভর এতটুকু হয়, তাহলে এতটা প্রোটনের ভর কত? প্রোটনের ভর যদি তোমার এটা হয় 1.6725 ইন্টু 10⁻⁻27 কেজি, তাহলে অতএব আমার 6.023 ইন্টু 10⁻23 এত কেজিতে আসবে। তাই কিনা? যদি গ্রামে আনতে বলেন তাহলে এই জায়গাটাতে 24 বসাবেন। যদি এটা গ্রামে আনতে বলে, যদি এটা গ্রামে আনতে বলে তাহলে কিভাবে বসাবেন? যদি গ্রামে আনতে বলে তাহলে বসাবেন এখানে 10⁻24। এই জায়গায় জাস্ট গ্রামে হলে 24, 10⁻⁻24 যদি আমার গ্রামে চায়। ঠিক আছে, আমার কথা বোঝা গেছে? আমার কথা বোঝা গেছে? আমার কথা বোঝা গেছে? আমার কথা বোঝা গেছে কিনা এটা বলো। কথা বোঝা গেছে? এই বোঝা গেছে? তাড়াতাড়ি বলো। তাহলে 1 মোল প্রোটনের ভর কত আসবে? 1.00734 ইন্টু 10⁻⁻³
3 কেজি। ঠিক আছে, এই হচ্ছে আমার প্রোটনের ভর। এখন এই প্রোটনটা আছে না, এই প্রোটনটার আপেক্ষিক চার্জ কত? এই প্রোটনের আপেক্ষিক চার্জ কত? এর চার্জ হচ্ছে +1, আমি এর আগেই দেখাইছি, চার্জ হচ্ছে +1। এবং এই চার্জটা খুবই ভালো কথা, চার্জ হচ্ছে +1 খুবই ভালো কথা, কিন্তু যখন তুমি এর চার্জটা কুলম্বে নিতে চাও, এটার তোমার দেখা যায় যে চার্জ যখন কুলম্ব এককে নিতে চাও, চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻, তোমার হচ্ছে 19 কুলম্ব। ভাইয়া এখানে কুলম্ব আমি একটাই কথা বলছি, কুলম্ব হচ্ছে এসআই ইউনিটে তুমি এটা করবা, কুলম্ব এসআই ইউনিটে এটা কুলম্বে করতে পারো, এটা চার্জ। এরপরে যদি তোমাকে সিজিএস ইউনিটে বলে তাহলে কি হবে? ইএসইউ। ইএসইউ মানে কি? ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এর আগের দিন আমি লিখে দিছিলাম হোয়াট ইজ দ্য ইএসইউ এর মিনিংটা কি জিনিস। ইএসইউ যখন তুমি করবা তখন আসবে 4.8 ইন্টু 10⁻⁻10 ইএসইউ। এবং যখন তুমি ইএমইউ তে করবা, ইএমইউ ইকুয়াল টু আমি বলছিলাম 1.6 ইন্টু 10⁻20 ইএমইউ। ইএমইউ মানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, ইএসইউ মানে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এখন এই তিনটার মধ্যে আমি রিলেশনটা এর আগেই বলছিলাম যে এই তিনটার মধ্যে কিছু রিলেশন আছে, সেই রিলেশনটা যদি আমি একটু বলি, রিলেশনটা একটু বোঝার চেষ্টা করবা। একজন ইমন 3 জন ইস্যুকে বিয়ে করলো, 10 জন ছেলে বাচ্চা পয়দা করলো। একজন ইমন ইএমইউ বা একজন ইমু 10 জন ইস্যুকে বিয়ে করে 10টা 3 জন ইস্যুকে বিয়ে করে 10টা ছেলে বাচ্চা পয়দা করলো। এন্ড দিস ইজ দ্য ফ্যাক্ট। এটা তোমাকে জানতে হবে, এটা তোমাকে জানতে হবে যে একটা ইমু 10 জন ইস্যুকে বিয়ে করে 3টা ছেলে বাচ্চা পয়দা করলো। তাহলে দেখো 1 ইএমইউ ইকুয়াল টু 10 কুলম্ব। তাহলে তুমি এই জায়গাটা বুঝো, এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে। 1 ইএমইউ, যেই সকল গাধা এবং গর্দভরা ক্লাস করতেছে না তাদেরকে জুতার বাড়ি মারা উচিত। 1 ইএমইউ ইকুয়াল টু 10 কুলম্ব। তাহলে যদি আমি এখান থেকে এরকম করি যে 10 কুলম্ব ইকুয়াল টু 1 ইএমইউ, তাহলে এখান থেকে 1 কুলম্ব ইজ ইকুয়াল টু 0.1 ইএমইউ। এটা তুমি করতেই পারতেছো। এই জিনিসগুলো তোমাকে ক্যাপচার করতে হবে। তোমাকে যে 1 ইএমইউ ইকুয়াল টু 10 কুলম্ব এটাই দেয়া থাকবে সেটা না, 1 কুলম্ব ইকুয়াল টু কত ইএমইউ সেটাই দেয়া থাকবে। তোদের প্রতি আমি খুবই বিরক্ত, কারণ তোরা ক্লাস করিস না কেউ। সত্যি বলতেছি, একটা টিচার হিসেবে গালি দেওয়াটা আমার উচিত না, বাট তোরা আসলেই ক্লাস করিস না। আমি এতগুলো স্টুডেন্ট এত এত কষ্ট করে নোট করে করে পড়াই, তোরা আসলে কোনো কিছুই ধরিস না। আচ্ছা যাই হোক, তোরা ধরলে ধরবি। এটার আপেক্ষিক ভর, এটার আপেক্ষিক ভর হচ্ছে কত বলো দেখি? আপেক্ষিক ভর হচ্ছে 1। আপেক্ষিক আধান, তোদেরকে রিভিউ দিতে বললে রিভিউ দিস না। আরে স্ক্রিনশট তুলে রিভিউ দে না, স্ক্রিনশট তুলে রিভিউ দে। আপেক্ষিক আধান হচ্ছে +1। আর এই যে প্রোটনের এটা ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা ইম্পর্টেন্ট। এর ব্যাসার্ধ হচ্ছে 1.4 ইন্টু 10⁻⁻13 সেন্টিমিটার। এবং এটা যদি তুমি মিটারে করতে চাও, মিটারে করতে চাইলে 1.4 ইন্টু 10⁻⁻15 মিটার। এই জিনিসটা ভালো মতো করতে হবে তোমাকে, এই জিনিসগুলো ভালো মতো করতে হবে। এই জিনিসগুলা থেকে এমসিকিউ গুলো আসে, এই জিনিসগুলা থেকে কি এমসিকিউ গুলা আসে। এর পরের দিকে চলে আসি। এইটুকু বোঝা গেছে? যারা যারা আমার ক্লাস করিস বোঝা গেছে কিনা তাড়াতাড়ি কমেন্ট করে জানা, বেশি দেরি করা যাবে না। এগুলা কি বোঝা গেছে? দেখ বোঝা গেছে, কমেন্টে জানা। বোঝা গেলে জানা, বোঝা গেলে জানা তাড়াতাড়ি। এরপরে চলে আসি, আমরা এগুলা নিয়ে আর গে যাবো না, আমরা চলে আসি হচ্ছে নিউট্রন সম্পর্কে জানবো। নিউট্রন সম্পর্কে যখন আমরা জানতে পারবো তাহলে দেখতে পারিস যে নিউট্রনটা হচ্ছে গঠিত হয় হচ্ছে, নিউট্রনের যে গঠন আমি বলছিলাম যে 2টা ডাউন কোয়ার্ক প্লাস একটা আপ কোয়ার্ক মিলে গঠিত হয়। এই আজকে কি তোরা স্ক্রিনশট তুলে রিভিউ দিবি কিনা এটা বল। আজকে সবগুলা যদি আমি রিভিউ না পাইছি খবর আছে, কারণ স্টুডেন্ট ভর্তি হবে না, স্টুডেন্ট তো ভর্তি হবে তোদের রিভিউ দেখে, স্টুডেন্ট তো ভর্তি হবে তোদের রিভিউ দেখে যে আমার ইয়ে করলো কি। আচ্ছা 2টা ডাউন কোয়ার্ক মানে 1s 1/3 আর -1/3।
একটা আপ কম্পোনেন্টে +2/3, তাহলে টোটাল আমার ইয়ে আসতেছে কত? 0। টোটালি আসতেছে কত? 0। তাহলে এইখান থেকে আমি এটা বুঝতে পারি এটার চার্জ হচ্ছে 0। এই নিউট্রনটা প্রথম পর্যবেক্ষণ করে বিজ্ঞানী রাদারফোর্ড। বিজ্ঞানী রাদারফোর্ড প্রথম পর্যবেক্ষণ করে। বিজ্ঞানী রাদারফোর্ড, বাবাজি রাদারফোর্ড 1920 সালে এটা প্রথম পর্যবেক্ষণ। কত সালে ভাইয়া বল দেখি? 1920 সালে এটা প্রথম পর্যবেক্ষণ করে। খুবই ভালো কথা, পর্যবেক্ষণ করলো বিজ্ঞানী রাদারফোর্ড বাবাজি। তো এটা প্রথম পর্যবেক্ষণ করলো, তাতে তো আমার যায় আসে না, আমার দরকার হচ্ছে আবিষ্কার কে করলো। পরে দেখা গেল যে 1932 সালের দিকে জেমস চ্যাডউইক, 1932 সালের দিকে জেমস চ্যাডউইক করলো কি ব্যাপারটা, সে দেখলো যে বেরিয়াম পরমাণুর উপর, ভালো করে বুঝবি, এই বেরিলিয়াম পরমাণুর উপর, বেরিয়াম না বেরিলিয়াম পরমাণুর উপর সে আলফা কণা দ্বারা আঘাত করলো। আলফা কণা মানে হচ্ছে হিলিয়াম 2+। এই আলফা কণা দ্বারা আঘাত করার পরে এখানে দেখা গেল যে একটা বস্তু কণা আবিষ্কার হইলো যার চার্জ হচ্ছে 0। ঠিক আছে? তড়িৎ আধানবিহীন একটা ক্ষুদ্র কণা কি হলো? সৃষ্টি হয়ে গেল। জেমস চ্যাডউইক করলো কি, এটা দ্বারা যখন আঘাত করলো তখন দেখা গেল যে এখানে কার্বন কণা অবশিষ্ট থাকলো একটা। এগুলো আমি শেখাবো তোকে, এগুলা নিউক্লিয়ার রিয়াকশন। +1 0। সে দেখলো যে এই জায়গায় একটা আধানবিহীন কণা চলে আসছে, এই আধানবিহীন কণার নাম দিল সে নিউট্রন। ঠিক আছে? ঠিক আছে, এই নিউট্রনের ভেদন ক্ষমতা ভালো করে বুঝবি। ভেদন ক্ষমতা দেখা যায় ইলেকট্রন এবং যে তোর প্রোটন আছে কয়েক গুণ বেশি। ভেদন ক্ষমতা সর্বোচ্চ কার থেকে? স্থায়ী কণিকাগুলোর মধ্যে। ভেদন ক্ষমতা সর্বোচ্চ এইখানে লেখ, ভেদন ক্ষমতা সর্বোচ্চ স্থায়ী কণিকার মধ্যে। আমার কথা বুঝতে পারছিস? কথা বোঝা যাচ্ছে? এই জায়গাটাতে কথা বোঝা যাচ্ছে? ভালো করে বুঝিস। এই কথা বোঝা গেছে? দেখ, কথা বোঝা যাচ্ছে? আচ্ছা চলে আস, এখন আসি এর ভর নির্ণয়। যদি ভর নির্ণয় করার ক্ষেত্রে আসি, এর ভর হচ্ছে স্থায়ী কণিকাগুলোর মধ্যে সর্বোচ্চ 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম অথবা 10⁻⁻27 কেজি। এটা তোমরা জানো। যদি তোমার এটা এএমইউ তে নাও, এএমইউ তে নাও তাহলে কত আসবে? 1.008665 এএমইউ। অ্যাটমিক মাস ইউনিটে এটা। কথা বুঝতে পারছো? অ্যাটমিক মাস ইউনিটে এটা। আচ্ছা, 1 মোল নিউট্রনের ভর মানে এতটা নিউট্রনের ভর। তাহলে 1 মোল নিউট্রনের ভর কত? 1 মোল নিউট্রনের ভরও হচ্ছে এটা। তাহলে 1 মোল নিউট্রনের ভর, এটা কিন্তু একটা নিউট্রনের ভর।
যদি একটা নিউট্রনের ভর হয় তাহলে 1 মোল নিউট্রনের ভর কত? দেন এখান থেকে আসবে 1.00865 ইন্টু 10 টু দি পাওয়ার -60। এটা বোঝা গেছে 1 মোল নিউট্রনের ভর কত আসবে। এর অবস্থান হচ্ছে পরমাণুর কেন্দ্রে। অবস্থান কত? নিউক্লিয়াসে বা পরমাণুর কেন্দ্রে। অবস্থান হচ্ছে কোথায়? নিউক্লিয়াসে। ঠিক আছে, এইটার ভরটা দেখা যায় যে হাইড্রোজেনের ভরের তুলনায় বেশি। সামান্য বেশি, হাইড্রোজেনের ভরের তুলনায় সামান্য বেশি। এবং এর যে ব্যাসার্ধটা, এর ব্যাসার্ধটা প্রোটনের ব্যাসার্ধেরই সমান, 1.4 ইন্টু 10 টু দি পাওয়ার -13 সেন্টিমিটার। 1.4 ইন্টু 10 টু দি পাওয়ার -13 সেন্টিমিটার। এর আপেক্ষিক আধান কত? এর আপেক্ষিক আধান হচ্ছে 0। আর এটা হচ্ছে আধান নিরপেক্ষ। যেহেতু আপেক্ষিক আধান 0, তুমি জানো এটা আধান নিরপেক্ষ একটা পরমাণু। ক্লিয়ার হয়েছে? একাডেমিকের ব্যাপার স্যাপার কিরকম বোঝা যাচ্ছে? একাডেমিকের ব্যাপার স্যাপার কিরকম বোঝা যাচ্ছে? এই যে তুমি যে ইলেকট্রন প্রোটন নিউট্রন নিলা, আবার বলি, এই যে ইলেকট্রন প্রোটন নিউট্রন নিলা, এই ইলেকট্রন প্রোটন নিউট্রন গুলা ভরের, যখন স্থায়ী কণিকার ভরের, লেখো স্থায়ী কণিকার ভরের ক্রম, স্থায়ী কণিকার ভরের ক্রম তুমি যখন নিবা যে স্থায়ী কণিকার ভরের ক্রম, সর্বপ্রথম তোমাকে দেখতে হবে নিউট্রনের ভরটা সব থেকে বেশি, দেন প্রোটনের ভর, দেন ইলেকট্রনের। এরপরে চলে আসি স্থায়ী কণিকার আধানের ক্রম। তোমাকে এই ক্রমগুলো কিন্তু জানতে হবে, এগুলো অ্যাডমিশন টেস্ট এর জন্য খুবই ইম্পর্টেন্ট। স্থায়ী কণিকা যদি আধানের ক্রম তুমি দেখো, আধান হচ্ছে প্রোটন, দেন নিউট্রন, এই প্রোটনটাকেই বলা হয় মৌলের পরিচিতি নির্ধারক। আবারও বলি, এই প্রোটনটাকে বলা হবে মৌলের পরিচিতি নির্ধারক। কেন? এখন বলতে পারো যে ভাইয়া এটা কেন বললেন? কেন? কারণ দেখা যায় সোডিয়াম প্লাস ধরো আর সোডিয়াম ধরো দুইটা, এরও প্রোটন সংখ্যা, সোডিয়াম প্লাসেরও প্রোটন সংখ্যা 11, সোডিয়ামেরও প্রোটন সংখ্যা 11, বাট দেখা গেল এর ইলেকট্রন সংখ্যা দেখা গেল 10টা, এর হচ্ছে 11। বাট ইলেকট্রন সংখ্যা চেঞ্জেবল, এটা দেখবা, ইলেকট্রন সংখ্যা চেঞ্জেবল, ইট ক্যান বি চেঞ্জ, বাট প্রোটন কখনোই চেঞ্জ হবে না। এই কারণে, এই চেঞ্জ না হওয়ার কারণেই তোমার একে বলা হচ্ছে মৌলের পরিচিতি নির্ধারক। এই প্রোটন চেঞ্জ না হওয়ার কারণে এইটাকে বলা হবে মৌলের পরিচিতি নির্ধারক। কথা বুঝতে পারছো? কথা বোঝা যায়? আমি তোমাদের প্রতি অনেক হতাশ, ক্লাস করো না, তারপরে হচ্ছে টাইমলি রিভিউ দাও না,
মানে প্রচন্ড হতাশ আমি তোমাদের, ঠিক আছে? হতাশ হতাশ, ঠিক আছে, প্রচন্ড হতাশ। আচ্ছা চলে আসি। এরপরে চলে আসি, আমরা স্থায়ী মূল কণিকা সম্পর্কে জানলাম, আমরা এখন যাব অস্থায়ী মূল কণিকা সম্পর্কে। দেখো অস্থায়ী মূল কণিকা সম্পর্কে জানবো। এই আগের গুলা কি বোঝা গেছে? এই গাধা গুলা আগের গুলা বোঝা গেছে? হুম, আগের গুলা বোঝা গেছে? দেখো এই পজিট্রনকে তুমি অ্যান্টি ইলেকট্রন বলতে পারো, এটাকে বলা হয় অ্যান্টি ইলেকট্রন। পজিট্রনকে কি বলতে পারো? অ্যান্টি ইলেকট্রন। তোমরা কি বুঝতে পারছো বাবুরা সোনারা? বুঝছো কিনা বলো। পজিট্রনকে কি বলবো আমরা? অ্যান্টি ইলেকট্রন। আজকে কিন্তু এগুলা রিভিউ দিবাই অবশ্যই, মাস্ট। দেখো এটার প্রতীক হচ্ছে, আমি যদি এখানে প্রতীক লিখি, তারপরে প্রকৃত আধান, ঠিক আছে, ভর, আবিষ্কার। তো তুমি এটা বুঝতে পারো যে অ্যান্টি ইলেকট্রনটা কি জিনিস। অ্যান্টি ইলেকট্রনের প্রতীক হচ্ছে ই প্লাস। যদি ই প্লাস কখনো হয়, 0 আর 1 যদি লেখা থাকে, ই মাইনাস হচ্ছে ইলেকট্রন, ই প্লাস হচ্ছে অ্যান্টি ইলেকট্রন, সেটাকে আমরা পজিট্রনও বলতে পারি। ই প্লাস এটার ভর ওই একই, তোমার হচ্ছে প্রকৃত আধান কত? +1.60 ইন্টু 10⁻⁻19 কুলম। এটার ভর হচ্ছে ইলেকট্রনের ভরের সমান, ইলেকট্রন এর ভরের সমান। এবং এটার আবিষ্কারক হচ্ছে ডি অ্যান্ডারসন। ডি অ্যান্ডারসন। পরেরটাতে চলে আসি, নিউট্রিনো। পরেরটাতে চলে আসি, নিউট্রিনো, ঠিক আছে? তো এখানে দেখা যায় এই অ্যান্ডারসন এটা কত সালে আবিষ্কার করছে সেটা বলে দেই, 1932 সালে, ঠিক আছে? এই প্রোজিট্রনকে তুমি অনেকভাবে, এইভাবে অনেক সময় থাকে, যেহেতু ইলেকট্রন মানে বিটা রশ্মি নির্গমন, বিটা প্লাসও থাকতে পারে, বিটা প্লাসও থাকতে পারে, এটাও কিন্তু থাকতে পারে। পজিট্রনকে তুমি এটা ভাবেও লিখতে পারো যে বিটা প্লাস, পজিট্রনকে তুমি বিটা প্লাস ভাবেও লিখতে পারবা, ঠিক আছে? এখন চলে আসি নিউট্রিনো। তো নিউট্রিনো যেটা আছে, নিউট্রিনো তুমি নিউ দ্বারা প্রকাশ করো, এবং এর আপেক্ষিক আধান যেটা সেটা হচ্ছে 0। এটা কিন্তু এই সিকোয়েন্সে যাবে, আমি এই সিকোয়েন্সে লিখলাম। প্রকৃত আধানও 0, তোমার এর আপেক্ষিক আধান কিন্তু +1, এর আপেক্ষিক আধান +1, সেটা লেখার দরকার নাই। এটা ইলেকট্রনের ভরের কম, লেস দেন ইলেকট্রন, ভর লেস দেন ইলেকট্রনের ভর। এবং সেটা আবিষ্কার করা হচ্ছে বিজ্ঞানী ফার্মি। বিজ্ঞানী কে আবিষ্কার করে? বিজ্ঞানী ফার্মি আবিষ্কার করে। তো এই যে অস্থায়ী মূল কণিকাগুলা, এগুলা সকল পরমাণুতে থাকবে সেটা না। এই অস্থায়ী মূল কণিকাগুলা কোনো কোনো পরমাণুতে থাকবে, আবার কোনো কোনো পরমাণুতে থাকবে না। সবগুলা পরমাণুর মধ্যে এটা থাকাটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে? মাস্ট। এরপর চলে আসি অ্যান্টিপ্রোটন। অ্যান্টিপ্রোটন,
ঠিক আছে, এই অ্যান্টি প্রোটনটা তোমাদের পড়ানো হয় নাই, এটা হচ্ছে ঠিক প্রোটনের উল্টা, সবকিছুই ঠিক প্রোটনের উল্টা হবে। এবং এটা আবিষ্কার করছিল হচ্ছে সেগার ও চ্যাম্বারলেইন। সেগার ও চ্যাম্বারলেইন এটা আবিষ্কার করে। এটা হচ্ছে অ্যান্টিপ্রোটন, ভালো করে বুঝবো, এগুলা এগুলা কাজে লাগবে। এরপরে চলে আসি পাইমেসন। এই পাইয়ের তিনটা আধান থাকতে পারে, পাই জিরো, পাই প্লাস, পাই মাইনাস। ঠিক আছে, এটা হচ্ছে এর যে ভরটা, এর ভরটা কিন্তু প্রোটনের ভরের সমান। ঠিক আছে, ভরটা প্রোটনের ভরের সমান, ইকুয়াল টু প্রোটন ভর। হাইড্রোজেনের ভর না, এটা প্রোটনের ভর। আচ্ছা, এটা দেখা যায় যে ইলেকট্রনের থেকে 275 গুণ বেশি। ঠিক আছে, এটা আবিষ্কার করেছে হচ্ছে ইউকাওয়া। এটা হচ্ছে পাইমেসন। ঠিক আছে, পাই জিরো হতে পারে, পাই প্লাস হইতে পারে, পাই মাইনাসও হইতে পারে। ঠিক আছে, আরেকটা মিউমেসন, মেসনের আরেকটা ধাপ হচ্ছে মিউমেসন। মিউমেসনটা ধনাত্মক এবং ঋণাত্মক হতে পারে, এটাও আবিষ্কার করছে কাওয়া। এটা ইলেকট্রনের থেকে দেখা যায় যে 210 গুণ বেশি, ইলেকট্রনের থেকে 210 গুণ বেশি। ইউকাওয়া নামটা যদি এখানে দেখতে না পারো আমার ছবির কারণে আমি বলে দিলাম ইউকাওয়া নাম, এই যে এখানে লিখে দিলাম ইউকাওয়া। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? এই অস্থায়ী মূল কণিকাগুলা, আমি আবারও বলি, অস্থায়ী মূল কণিকাগুলা, অস্থায়ী মূল কণিকাগুলা সকল পরমাণুতে যে থাকবে সেটার কোনো, সকল পরমাণুতে থাকবে সেটার কোনো গ্যারান্টি নাই। আচ্ছা, তিনজন পরীক্ষা যারা যারা দিছো, তিনজন পরীক্ষা বাদ দিয়ে সবাইকে আমি আজকে গ্রুপ থেকে বার করে দিব। তিনজন পরীক্ষা বাদ দিয়ে সবাইকে আমি গ্রুপ থেকে আজকে বার করে দিব। তোমাদের বাবা মাকে আমাকে ফোন দিতে বলবা, ফোন দিতে বলবা। আর আজকে তিনজন ক্লাস করছো, কে কে ক্লাস করছো আমাকে একটু নামটা জানাও, তারপরে সবাইকে আমি বাইর করে দিব আজকে, তারপরে সবাইকে বার করবো আজকে। ঠিক আছে, আর আর সহ্য করার মতো অবস্থায় আমি নাই। এরপরে চলে আসি কম্পোজিট কণিকা। তো এই কম্পোজিট কণিকা হচ্ছে এক ধরনের ভারী মূল কণিকা। কম্পোজিট কণিকা কি? ভারী কণিকা। কি কি? একটা হচ্ছে আলফা কণা, আরেকটা হচ্ছে ডিউটেরন কণা। একটা আলফা কণা আর একটা ডিউটেরন কণা। ঠিক আছে, একটা আলফা কণা একটা ডিউটেরন কণা। তো এই সবগুলা, এই যে ইলেকট্রন প্রোটন নিউট্রন স্থায়ী মূল কণিকা তো সবগুলাতেই থাকবে। ঠিক আছে, স্থায়ী মূল কণিকা তো সবগুলাতেই থাকবে। তো স্থায়ী মূল কণিকা যেহেতু সবগুলাতে থাকবে, এই স্থায়ী মূল কণিকা গুলা আজকে কিন্তু আমি সবাইকে গ্রুপ থেকে বের করে দিব। যারা যারা প্রেজেন্ট আছো প্রেজেন্ট লিখে চলে যাও।
যারা যারা প্রেজেন্ট আছো প্রেজেন্ট লিখে চলে যাও। এই স্থায়ী মূল কণিকাগুলা কিভাবে একটা পরমাণুর মধ্যে থাকবে সেটার জন্য বিভিন্ন মডেল আবিষ্কার হইল। সেটার জন্য বিভিন্ন মডেল আবিষ্কার হইল, সেগুলাকে বলা হচ্ছে পরমাণুর মডেল। সেগুলাকে কি বলা হয়? পরমাণুর মডেল। পরমাণুর মডেলগুলো একটু আমরা দেখবো যে পরমাণুর মডেল কতগুলা ছিল বা পরমাণুর মডেল আমরা কোন কোনগুলা পড়বো, সেই জিনিসগুলো আমরা একটু দেখবো। তো সর্বপ্রথম যে পরমাণু মডেলটা ছিল সেটা হচ্ছে থমসনের পরমাণু মডেল। এটাকে আপনারা বলতে পারবেন প্লাম পুডিং মডেল। তো এই থমসনের পরমাণু মডেলটা তোমার 1897 সালে আবিষ্কার করছে। এটাকে অনেক সময় কেক কিসমিস মডেলও বলা হয়। এটাকে অনেক সময় কেক কিসমিস মডেল বলা হয়। এবং এটার যে ভিত্তি ছিল, এটার ভিত্তি সম্পর্কে জানা যায় নাই, তবে এটা কেক কিসমিস মডেল নামেও পরিচিত। এর পরের পরমাণু মডেল ছিল রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেলের নিউক্লিয়াস আবিষ্কার হয় বলে এটাকে বলা হয় নিউক্লিয়ার মডেল। এই নিউক্লিয়ার যে জিনিসটা, নিউক্লিয়াস ইকুয়াল টু, নিউক্লিয়ার মডেল বলা হয় নিউক্লিয়াস ইকুয়াল টু প্রোটন প্লাস নিউট্রন। এবং এটাকে নিউক্লিয়ার সংখ্যা বলা হয়। প্রোটন প্লাস নিউট্রনকে বলা হয় নিউক্লিয় সংখ্যা বলা হয়। নিউক্লিয়াস আবিষ্কার হয় দেখে নিউক্লিয় মডেল। এবং এটা আরো একটা বলা হয়, এটাকে বলা হয় সোলার সিস্টেম মডেল, কারণ সেটা সৌরজগতের সাথে তুলনা করছিল। সোলার সিস্টেম মডেল। তো সোলার সিস্টেম যে মডেলটা আছে সেটা হচ্ছে 1911 সালে আবিষ্কার করছিল। এবং এটার ভিত্তি ছিল নিউটনের মহাকর্ষ ঘূর্ণন তত্ত্ব। এটা খুবই ইম্পর্টেন্ট, নিউটনের মহাকর্ষ ঘূর্ণন তত্ত্ব। নিউটনের মহাকর্ষ ঘূর্ণন তত্ত্ব। আচ্ছা, let me take a slide. Please give me some time. এই ক্লাস কি বোঝা যাচ্ছে? ক্লাস কি বোঝা যায়? এরপরে দেখেন, আমরা এটা নিউক্লিয়ার সংখ্যাও বলতে পারি, প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা। ঠিক আছে, এরপরের দিকে আমরা চলে আসি যে আমরা এরপরে কোনটা স্লাইডটা নিব। আমরা এরপরের দিকে চলে আসি বোর পরমাণু মডেল। বোর পরমাণু মডেল। বোর পরমাণু মডেল 1913 সালে আবিষ্কার করছিল। আমরা এগুলো ডিটেলস পড়বো। বিজ্ঞানী বোর আবিষ্কার করছিল এবং এর ভিত্তি ছিল হচ্ছে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। এর ভিত্তি ছিল কি? প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। এগুলা কিন্তু ভিত্তি, এটা কিন্তু ভিত্তি। প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব তোমার এটা ছিল কি? বিজ্ঞানী নিলস বোর আবিষ্কার করলো এটা দিয়ে। ঠিক আছে,
খুবই বৃষ্টি হচ্ছে, একটু দাঁড়াও। যে কোনো সময় কারেন্ট চলে যাবে, একটু তাড়াতাড়ি শেষ করি। হ্যাঁ, বোর, এরপর একটি বোর সমারফিল্ড মডেল। বোর সমারফিল্ড মডেল বোর সমারফিল্ড মডেল আবিষ্কার করলো 1916 সালে। ঠিক আছে, এটা হচ্ছে বিজ্ঞানী বোর এবং সমারফিল্ড আবিষ্কার করলো। ভিত্তি ছিল হচ্ছে বর্ণালীর সূক্ষ্ম পরীক্ষা। বর্ণালীতে সূক্ষ্ম রেখার, বর্ণালী সূক্ষ্ম রেখার রেখার ব্যাখ্যা। এরপরে চলে আসি তরঙ্গ বলবিদ্যা মডেল। এটা আবিষ্কার করলো 1924 সালে। লুইস ডি ব্রগলি আবিষ্কার করছিল। এটা আবিষ্কার করছিল লুইস ডি ব্রগলি। এটার ইলেকট্রনের দ্বৈত ধর্ম ব্যাখ্যা করছিল। আচ্ছা, যারা যারা প্রেজেন্ট আছেন প্রেজেন্ট লিখে চলে যান। আর একটা কোয়ান্টাম বলবিদ্যা, এটা সব থেকে মডার্ন বলবিদ্যা পরমাণু মডেল। কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল। কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল, এটা হচ্ছে আপনার সকল যে মডেল গুলা পড়লেন, এটা হচ্ছে সকল মডেলের সমষ্টি। বাট এটার ভিত্তি হচ্ছে শ্রোডিঞ্জারের ইকুয়েশন। শ্রোডিঞ্জারের ইকুয়েশন। ঠিক আছে, এন্ড দিস ইজ দ্য এন্ড। কারণ আকাশের অবস্থা তোমরা শুনতেই পারতেছো, খুবই বাজে অবস্থা। আমরা এই পর্যন্তই শেষ করব আজকে। থ্যাংকস টু অল। আমরা যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে, তাছাড়া কারেন্ট চলে যাওয়ার আগে আমরা এটা চলবো। আমরা আজকের মতো বিদায় নিব।